নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন হাল্লা বল। এসআইআর এবং এসআইআর নিয়ে ক্ষোভ বাড়ছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি একটি পোস্ট করে তোপ দেখেছেন। এর আগে থেকেও তিনি বলছিলেন যে এসআইআর বেসিক্যালি ভারতীয় জনতা পার্টির একটি সার্জিক্যাল স্ট্রাইক ভোটার লিস্টের উপর। এবার এটা কতটা সত্যি কতটা মিথ্যে, এটা আদৌ 26-এর রাজনীতিতে কিংবা 26-এর ভোটে কোনো দলের পক্ষে কোনো দিকে হাওয়া টানতে পারবে কিনা সেটা তো মানুষ উত্তর দেবে। কিন্তু এসআইআর নিয়ে কুমারগঞ্জে যা দেখলাম তা সত্যি ভাবা যায় না। কুমারগঞ্জে একজন মাইক্রো অবজারভার, বিশ্বাস করুন, তাকে থাপ্পড় খেতে হলো। মাইক্রো অবজারভারকে সজোরে থাপ্পড়। এই ঘটনা ঘটেছে কুমারগঞ্জে। দেখুন, যে ছবি দেখুন, একজন মাইক্রো অবজারভারকে সজোরে থাপ্পড়, এবং অভিযুক্তকে শাসক দলের কর্মী। একই সঙ্গে আজ এসআইআর এর নোটিশ পেলেন রেই রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, এবং তিনি বলছেন এসআইআর এর শুনানিতে তার সঙ্গে যেটা করা হয়েছে সেটা হচ্ছে হেনস্থা। কোট আনকোট বলছেন হেনস্থা। বেরিয়ে যাওয়ার পর আবার ডেকে আনা হয়েছে। এবারে এর মধ্যে রাজনৈতিক সমীকরণ কি আছে, কোন দিকে যাচ্ছে সে নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, কিন্তু তার আগে আমাদের রাজ্যটা ঠিক কোন দিকে যাচ্ছে সেটা নিয়েও তো প্রশ্ন তুলতে হবে। কারণ জলপাইগুড়ি মেডিকেলের অবস্থা দেখুন, হাড় হিম করা দৃশ্য। একটি সদ্যজাতর মুন্ডু মুখে ঘুরে বেড়াচ্ছে এক সারমেয় এক কুকুর, একেবারে জলপাইগুড়ি মেডিকেলের ক্যাম্পাসে, কম্পাউন্ডে। গতকাল রাত্রে প্রথম ক্যালকাটা নিউজ এই খবর সম্প্রচার করে, তারপর আজ সকালবেলা আবার খবর যে সেই সদ্যজাতর বাকি দেহাংশ নিয়ে আজ সকালে কুকুর ঘুরছে। এবং মেখলিগঞ্জে এক নাবালিকা যেভাবে ধর্ষণের শিকার হলেন তা নিয়েও রাজ্য পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠছে, এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তো প্রশ্ন উঠছে। আজ এই চারটে ইস্যু নিয়ে, মূলত এই চারটে বিষয় নিয়ে আলোচনা হবে। যারা আছেন আসুন আলাপ করে নিই। সৌরভপ্রিয় দত্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সমর্থক। ওফেলিয়া সিনহা ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা বিশ্বাস রয়েছেন কংগ্রেসের মুখপাত্র, এবং মহানন্দা কঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি। আমি ওফেলিয়া দিয়ে আপনাকে দিয়ে শুরু করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লাগাতার আক্রমণ, লাগাতার যে ন্যারেটিভ তিনি সেট করেছেন, এসআইআর আদতে আম জনতাকে, ভোটারকে টার্গেট করার জন্য ভারতীয় জনতা পার্টির একটি কৌশল। ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হিলনে কাজ করছে, কি বলবেন? উনি কেন এসব বলছেন জানি না। ইলেকশন কমিশন তার নিজের কাজ করছেন, এবং প্রত্যেকবারই তো এটা হয়, আইআর হয়। আর এখানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার একটা বিশেষ কারণ আছে। উনি বারবার রাজনীতির সঙ্গে কেন জড়িয়ে দেন, নিজে যেমন রাজনীতির সঙ্গে প্রশাসনকে জড়ান, তেমন বিজেপির সঙ্গে তিনি জড়িয়ে দিচ্ছেন ইলেকশন কমিশনকে, যেটা মূলত একেবারেই ভুল। এই ভুল তথ্য উনি প্রচার করছেন। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে ওনার এই খসড়া ভোটার লিস্টেই উনি ইলেকশন করাতে চান, কারণ ওই খসড়া ভোটার লিস্টের মধ্যে ঢুকে রয়েছে অনুপ্রবেশকারীরা। তারা যা যা পেপার ছিল জমা দিয়েছে, দিয়ে ঢুকে রয়েছে। এবার হিয়ারিং, আপনাকে একটু থামাচ্ছি, একটা প্রশ্ন করার আছে আপনার কাছে। এই অনুপ্রবেশকারী তথ্য নিয়ে প্রচুর বক্তব্য হয়েছে। আজকেও আমরা দেখলাম রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রিমাদি, তিনি আমরা দেখলাম রীতিমতো আজ কলকাতায় মিছিল করলেন। আজকে ন্যাশনাল ভোটার্স ডে, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ন্যাশনাল ভোটার্স ডেতে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার দিবস পালন করছেন এসআইআর প্রক্রিয়া নিয়ে। আমার প্রশ্ন, অনুপ্রবেশকারীরই যদি তথ্যটা হয়, কতজন রোহিঙ্গা অনুপ্রবেশ করে ভারতে আছে সেই তথ্য তো ভারতের সংসদে, ভারতের পার্লামেন্টে পর্যন্ত এখনো পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রক কিংবা কোনো কেন্দ্র সরকারের কোনো মন্ত্রক দেখাতে পারেনি। এইটা এখন কেন বলছেন? 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছিলেন, এক বাঞ্চ রোল করা কাগজ নিয়ে স্পিকারের মুখের উপরে ছুঁড়ে দিয়ে। উনি বলেছিলেন বাংলাদেশের অনুপ্রবেশকারী। এবার বাংলাদেশে অনুপ্রবেশকারীরা যারা এসছে মায়ানমার থেকে, তারাই তো এসে ওই কি বলে একেবারে বাংলাদেশে বসবাস করতো, তারপরে এই ব্যারাকপুরকে এদিকে আসছে, বা যে পোরাস বর্ডারগুলো রয়েছে, বা যেখানে উনি 450 কিলোমিটার ফেন্সিং করতে দিচ্ছেন না, জমি অধিগ্রহণ করতে দিচ্ছেন না। আমাদের জমি অধিগ্রহণ, হ্যাঁ, বিএসএফ যাতে জমিটা পায়, হ্যাঁ, যেখানে বিএসএফ এর হাতেই জমিটা আছে না, উনি দিচ্ছেন না। মানে ইন্টারন্যাশনাল বর্ডারে, আমি যতদূর জানি ওফেলিয়া দিয়ে, ইন্টারন্যাশনাল বর্ডারে ফেন্সিংটা হয় ওই বর্ডার ডিমার্কেশন লাইন থেকে একটু দূরে, বিটুইন নো ম্যানস ল্যান্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল বর্ডার, এবং সেই জমিটা ভারতের কাছেই আছে। ভারত এই জায়গাটা আমারটা বলেনি, আপনি একটু পরে। না, আমি ডিস্টার্ব করি না, সুস্মিতা দি, প্লিজ, কোনো ভুল তথ্য
বলছি না। 450 কিলোমিটার আপনাদের অনেকদিন সরকার চলেছিল, তখন কেন ফেন্সিং করেননি? একদম আমার বেলা একটি কথা বলবেন না। 450টা কি আমি সেটা আমি এছাড়া আমি বলছি যেটা হচ্ছে ল্যান্ড আর যেটা পোরাস বর্ডার গুলোর কথা, যেখানে জল জমি দুটোই রয়েছে মিশ্রিত, সেইগুলোকে পাহারা দেওয়া, এই বিষয়টা তো বলছেন। এইবার ভোটার লিস্ট আপনারা কি চান না? একটা ভারতীয় নাগরিক হিসাবে আমাদের সবার কাম্য যাতে একটা একেবারে নির্ভুল স্বচ্ছ একটা ভোটার লিস্ট তৈরি হয়, সেটাই আমরা। সুফলাদি, আপনি যখন এই কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর যে অভিযোগ করেছে, যে পোস্ট দেখিয়েছি আমরা, চন্দ্রিমা ভট্টাচার্য আজকে ন্যাশনাল ভোটার্স ডেতে কি বলছেন একবার শোনাবো। চন্দ্রিমা ভট্টাচার্য। লিস্ট চেয়েছিলাম, সুপ্রিম কোর্ট লিস্ট বলে দিয়েছে দিতে, এবং অনারেবল সুপ্রিম কোর্ট আমাদের পিটিশনের ওপর আমরা যা যা আবেদন করেছিলাম সেগুলো মঞ্জুর করেছে। আপনারা দেখছেন আজও সঠিকভাবে লিস্ট সব জায়গায় প্রকাশিত হয়েছে তা নয়, যে যে স্থানে লিস্ট প্রকাশ করতে বলা হয়েছে সেই স্থানে এখনো পর্যন্ত পৌঁছয়নি। এটা হচ্ছেটা কি, এটাই আমরা জিজ্ঞাসা করি। এটা এই 2 মাস আগের থেকে তৈরি করে দিয়েছে ভারতবর্ষের নির্বাচন কমিশন। যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, যারা ভোটার, তাদের আবার নতুন করে প্রমাণ দিতে হচ্ছে যে তারা ভোটার এবং তাদের ভোট দেওয়ার অধিকার আছে। আমরা আজকে যে জাতীয় ভোটার দিবস, সেই জাতীয় ভোটার দিবসে আমরা এই নিরপেক্ষ সংস্থাটিকে মনে করিয়ে দিতে চাই যে যে সংবিধান এই অধিকার দিয়েছে, সেই সংবিধানের সম্মত একটি পদে বসে সংবিধানকে তছনছ করা যায় না। সেই জন্যই আমরা আজকে মানুষের অধিকার রক্ষায় রাস্তায় আমাদের দল নির্দেশ দিয়েছে। মহিলাদেরও এই যে বৈষম্য, লিঙ্গ বৈষম্যহীন ভারত, এটা তো সংবিধান দিয়েছে। সংবিধান তছনছ করা হচ্ছে, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর। আর আরেক মন্ত্রী কি বলছেন? তিনি শুনানির লাইনে দাঁড়িয়ে শুনানি কক্ষে প্রবেশ করে বেরিয়ে এসে বলছেন চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে, বেরিয়ে যাওয়ার পর আবার ডাক পড়ছে। দেখুন। তো কি আছে, আমি আমার মেডিকেল ডিগ্রিও হাজির করে দেবো আরজিকর মেডিকেল কলেজে। আপনি অবাক হয়ে গেলাম, আমার 2002-তে নাম রয়েছে, ওই নামের বানান আর বর্তমান যেটা এনরোলমেন্ট ফর্ম এলো তার বানান কোনো কিছুতে কোনো ফারাক নেই, সমস্ত পরিষ্কার। শুধু ওদের বললো বিএলও অ্যাপেতে হয়তো ওদের অ্যাপ আপডেটেড না ইত্যাদি, গলত ওদের ওইটুকু দেখালে হলো। তখন 11টা ডকুমেন্ট আমার কাছে যাওয়াটা, আমি স্তম্ভিত হওয়াতে সবাই রিয়াক্ট করলো। দেখুন, কোনো ব্যক্তি যে ভিতরে বসে আছে, সে বিএলও হতে পারে, ইউআরও হতে পারে, মাইক্রো অবজার্ভার হতে পারে, কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তো আমাদের কোনো দুশ্মনী নেই, কিন্তু তাদেরকে তো ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে এই কাজগুলো বলে দিয়েছে। সেখানে আজকে ডকুমেন্ট যেভাবে আমার চ্যালেঞ্জ হলো, আমি বলছি এক কথায় স্তম্ভিত, এবং নিশ্চয়ই এটা হেনস্থা। কি বলবেন সৌরভপ্রিয় দত্ত? না, আমি একটু শেষ করে এক মিনিট, শেষ করার কিছু নেই। দেখুন, আমরা প্রথম থেকেই একটা কথা বলেছি যে গণেশ কুমার এখানে টার্গেট নিয়েই এসেছিল। মোদি সাহেবের কাছ থেকে তারা নির্দেশ পেয়েছিল যে বাংলা থেকে যেভাবে হোক 2 থেকে 2.5 কোটি ভোটের নাম বাদ দিতে হবে। আর গণেশ কুমার বা ইলেকশন কমিশন আগের মতন তো আর স্বয়ংশাসিত সংস্থা নেই, এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন কারণটা, যে গণেশ কুমারের মেয়ে জামাই সকলেই মোদির দেওয়া বিভিন্ন সংস্থায়, সব মানে ভারতবর্ষের কোম্পানিতে বা সরকারে তারা চাকরিরত, এবং তাদের একটা পদোন্নতির ব্যাপারও রয়েছে। যাক, সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু গণেশ কুমারের মেয়ে, ইফ আই এম নট ভেরি রং, ডিএম, হ্যাঁ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমি এটাই বললাম যে সরকারি চাকরি পাস করে ওইটা ঠিক আছে। হ্যাঁ, এখন কিভাবে পাস করেছে না করেছে, এরপরে আস্তে আস্তে পদোন্নতিতে নরেন্দ্র মোদী যদি আশীর্বাদটা থাকে, ভাববেন না ওই ঘুষ দিয়ে শিক্ষক শিক্ষিকারা চাকরি পাচ্ছে, ওটা ভাববেন না। আমি আপনাকে আপনি যখন এই কথাটা বলছেন, ওটা ভুল করে। গণেশ কুমারের কন্যা, তিনি একেবারে এনসিআর রিজিয়নের, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নেরই একটি জায়গার ডিএম। একদম। আমি এবং কয়েকদিন আগে আমি ওই কথাটাই তো বলছি, আইএএস কি তার মানে আপনি বলতে চাইছেন আইএএসটা চাকরি পাচ্ছে, পরবর্তীকালে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন সময় অবসরের পর মন্ত্রিত্ব পাওয়ার টোপে যদি বিচারপতি থেকে শুরু করে সব বিক্রি হতে পারে নরেন্দ্র মোদীর আমলে, সুতরাং এইসব ডিএমটিএমরাও বিক্রি হতে পারে, সেই সব বিষয়গুলো আছে। কি ব্যাপারে? ডু ইউ হ্যাভ প্রুফ গণেশ কুমারের কন্যার ব্যাপারে? না, প্রুফ আমি বলছি যে হতে পারে, বলছি আমি তো এটা বলছি হতে পারে, সেটাই বলছি, আমি তো বলিনি। আর দ্বিতীয় কথা আমি বলি যে
ওফেলিয়াদিরা রাস্তাঘাটে চলাফেরা নিশ্চয়ই করে, আমি এটা বলবো না যে উনি স্করপিও গাড়িতে চড়ে শুধু শুভেন্দুর মতন। যদি উনি ট্রেনে বাসে চাপে না, সাধারণ মানুষ যে হারে বিজেপিকে অভিশাপ দিচ্ছে, আমি এটা দায়িত্ব আমি নিয়ে দেখিনি দাদা। এসআই আর বরং গালাগালি দিচ্ছে। ফার্স্ট পার্টে বলতে হয় না, সেকেন্ড পার্টে তর্কে আসতে হয়। আমি বলছি যেভাবে সাধারণ মানুষ রিয়্যাক্ট করছে তার এই কাগজপত্র দেখানোর জন্য, মানে দেখানোর যে হয়রানির জন্য, আমি শুধু শশীবাজার কথা বলবো না, শুধু চন্দ্রিমা ভট্টাচার্যের কথা বলবো না, সাধারণ মানুষ যেভাবে হয়রান হচ্ছে এবং তার এই এফেক্ট ভোটের বাক্সে যেভাবে পড়বে, যাও বিজেপি 50টা পাওয়ার চান্স ছিল, এখন তো 15খানা আসন বিজেপি কোথা থেকে পাবে সেই নিয়ে আমাদের টেনশন হয়ে যাবে। সুস্মিতা বিশ্বাস, বিষয়টা হচ্ছে যে দেখুন, প্রথমত আমি অফিলিয়াদিকে বলবো, অফিলিয়াদি চিৎকার করলেই সত্যি আমার ফার্স্ট রাউন্ডে বলা উচিত না, তাহলে মানে উনি এমন একটা ভুলভাল তথ্য দিলেন যে আমি না বলে পাচ্ছিলাম না। সেই জন্য আমি বললাম এই 450 কিলোমিটারটা কোথায় পেলেন? 50 কিলোমিটার যে ভিতরে যেটা বিএসএফকে জায়গাটা দেওয়ার কথা ছিল সেইটা পশ্চিমবঙ্গ সরকার কোনো সেটা কোনো jurisdiction, জায়গায়- এটা জায়গা নয়, সেটা jurisdiction। সেটা জুডিডিকশন, সেটাই তো বলছি, সেটা কারোর প্রপার্টি না, এটা বিএসএফেরও প্রপার্টি না কিংবা রাজ্য সরকারেরও প্রপার্টি না। সেই জুডিডিকশনটার মধ্যে সেই জায়গাটার সেটা নিয়ে বলতে পারে। যাই হোক, এবার আসি হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডেতে আজকে যেভাবে ভোটাররা আজকে হয়রানির শিকার হচ্ছে, তাতে আমরা আমাদের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি। তার কারণ হচ্ছে এই গণেশ কুমারের মেয়ে, গণেশ কুমারের জামাই আমি এই জায়গায় যাব না। স্বয়ং সমীপ ভট্টাচার্য বারে বারে বলছে কলকাতায় এসে গণেশ কুমারকে দেখতে, দিল্লিতে বসে বললে হবে না। গণেশ কুমারকে এখনও পর্যন্ত কলকাতার মানুষ কিংবা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পায়নি। এবার বিষয়টা হচ্ছে ওই 1.5 কোটিটা আবার মুখ্যমন্ত্রী 2 কোটিতে নিয়ে গেছে, আজকে সৌরভ সেটাকে 2.5 কোটিতে নিয়ে গেল। আমরা 1.5 কোটি বলছিলাম যে একটা স্পেকুলেশনের মাধ্যমে ওরা একটা কাজ করছিল, যেটা হচ্ছে যে 60 লাখ ভোটে, 60 থেকে 70 লাখ ভোটে হেরেছিল, সেইটাকে কভার আপ করে ওই 1,40,00,000 ওই 1.5 কোটি একটা স্পেকুলেশন করছিল সেটা একটা। তা সেইটাতে আমরা বারংবার বলছিলাম এইরকম একটা টার্গেট নিয়ে নেমেছে। কিন্তু আজকে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যে একটা সুন্দর বেশ একটা নাম দেওয়া হলো, এই নাম দিয়ে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাইটেল, তারপরে ওই যে মিডিল নেম কুমার, প্রসাদ, এইগুলো এরকম বিভিন্ন ধরুন শর্ট ফর্মে আছে। কুমারটাকে UMAR না থেকে KR আছে, সেইটা হয়তো ট্যালি করছে, তখন মিলছে না। এরকম বিভিন্ন রকম সমস্যার জন্য ভোটারদেরকে ডেকে চূড়ান্ত হয়রানি করা হচ্ছে। এটা আমরা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমি বলবো বর্তমানে পশ্চিমবঙ্গে, আমি একটা লাইন শুধু এর সাথে বলবো, বর্তমানে পশ্চিমবঙ্গের হাওয়া যেটা বলছে, তৃণমূল এবং বিজেপি উভয় দলই কিন্তু গরম তাওয়াতে রুটি শেখার একটা পরিকল্পনা নিয়ে নেমেছে। এও চরম হয়রানির শিকার করে বাইনারি তৈরি করছে, এও বলছে যে এরা মানছে না মাইক্রো অবজারভার, এবং আজকে মাইক্রো অবজারভারকে এই বাইনারি গত 5 বছর ধরে তৈরি হয়ে গিয়েছে, হয়ে গেছে and the opposition has a big role to play. সংসদীয় গণতন্ত্র যদি অপোজিশন সংসদে না থাকে, কিংবা যদি বিধানসভায় না থাকে, তার ভয়েস যদি না থাকে, সেখানে একো না করে, তো এই বাইনারি হবে। আমি এখানে আমাকে বলতে হবে একটা কথা, যে আজকে যেভাবে হ্যাঁ অবশ্যই আমাকে ইলমাস এখানে একটা বলতেই হবে, যেখানে আজকে একটা ধর্মভিত্তিক ভাবে বাইনারি তৈরি হয় ধর্মকে কেন্দ্র করে, সেই বাইনারি কিন্তু বেশি দিন এই সংসদীয় গণতন্ত্রে কিন্তু টিকে থাকতে পারে না। বাট মন্ডল কমন্ডল পলিটিক্স যখন হয়েছিল তখন তো আপনারা সেই সময় ধর্মের এই বাইনারি তৈরি করেন। এটা আপনারা সেই সময় মহানন্দা কাঞ্জিলাল আজ মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন, এবং সেই টুইটে একেবারে 3:49 নাগাদ দুপুরবেলা 3:49 PM তিনি বলছেন যে ঠিক যেদিন ইলেকশন কমিশন ন্যাশনাল ভোটার্স ডে পালন করছে, আজকে ন্যাশনাল ভোটার্স ডে, সেদিন পশ্চিমবঙ্গের জনতা চূড়ান্ত হয়রানির শিকার, কারণ ইলেকশন কমিশন কোট আনকোট বলছি হিজ মাস্টার্স ভয়েস বলে তিনি বিজেপির দিকে তোপ দিচ্ছেন কিংবা তোপ দেখেছেন। হিজ মাস্টার্স ভয়েস শুনে মানুষের ভোটাধিকার কাটতে ব্যস্ত, এই কমেন্ট কোন দিন? একেবারে ন্যাশনাল ভোটার্স ডেতে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর করা সোশ্যাল মিডিয়া পোস্ট। মহানন্দাদি, যদি একদিকে এই চূড়ান্ত হয়রানির দিকে দেখি, কি সেই লম্বা লাইনগুলো দেখি, কিন্তু কেউ তার বাবার কবরের মাটি নিয়ে যাচ্ছে,
শুনানি কেন্দ্রে এটা প্রমাণ করার জন্য যে সেই দেশের নাগরিক, সেই দেশের বৈধ ভোটার। কেউ, আমি আজকেই সকালে দেখলাম, কেউ তার ছেলের বিয়ের দিন সকালবেলা, সন্ধ্যাবেলা বিয়ে, নিজের ছেলের বিয়ে সন্ধ্যাবেলা, সকালবেলা শুনানিতে গিয়ে হাজির হচ্ছেন। অসংখ্য বয়স্ক মানুষ আমরা দেখেছি শুনানি কক্ষে দাঁড়িয়ে রয়েছেন, শুনানির লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কুড দিস প্রসেস হ্যাভ বিন ডান ইন আ বেটার ওয়ে? আসলে দুটো জিনিসকে না সম্পূর্ণভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের সংবিধানে কিন্তু ভোট দেওয়াটাও একটা অধিকার, সেটা পরিষ্কার করে লেখা রয়েছে। এইটার সঙ্গে যদি নাগরিকত্ব প্রমাণ, অনুপ্রবেশকারী, এই জিনিসগুলো, এইগুলো আলাদা আলাদা কনসেপ্ট, এগুলোকে যদি গুলিয়ে দেওয়া হয়, যা হওয়ার ঠিক সেই জিনিসটাই আমাদের দেশে হচ্ছে। আজকে জানো তো, দুপুরবেলা ছুটির দিনে রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ছিলাম, খুব ভালো লাগলো, অদ্ভুত সুন্দর। তাতে লেখা আছে যে স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা, উঠিয়াছে জাগি পঙ্কশয্যা হতে। এই যে ভদ্রবেশী বর্বরতা, বলটা আমাকে খুব হন্ট করলো। একটা ইলেকশন কমিশন একটা স্বশাসিত সংস্থা, তারা নিশ্চয়ই তাদের কাজ করবে। দেশের কোনো বৈধ নাগরিক চায় না যে কোনো অনুপ্রবেশকারী ভোট দিক, এটাও সত্যি কথা। কিন্তু এই ভোটাধিকারের মানে নথি দেখানো বা ভোটার লিস্টে নাম তোলা ইত্যাদির সঙ্গে যেভাবে মানুষের হয়রানি সৃষ্টি হচ্ছে, এটা কি কাম্য? এটা কি স্বাধীনতার 78 বছর? সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমি জাস্ট আপনাকে আরও একটা পয়েন্ট দিচ্ছি যে শুধু মানুষ হয়রান হচ্ছে এমনটা কিন্তু নয়। এই আরও বিএলও, এমনকি মাইক্রো অবজারভার, তাদের কিন্তু রোষের শিকার হতে হচ্ছে। সেই উল্টো দিকে কোনো হয় কোনো রাজনৈতিক দল রয়েছে কিংবা অনেক সময় আম জনতা রয়েছে যাদের ক্ষোভ বেরিয়ে আসছে। আমি একটা ছবি দেখাবো আজকে, কুমারগঞ্জের ছবি দেখাবো। ছবিটা ভালো করে দেখুন। একজন মাইক্রো অবজারভার তিনি আক্রান্ত হচ্ছেন, একজন মাইক্রো অবজারভার আক্রান্ত হচ্ছেন কুমারগঞ্জে। সেই ছবি আপনারা দেখছেন। এবং আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই ভদ্রলোক যিনি, এই আরও যিনি মাইক্রো অবজারভার, মাফ করবেন, তিনি এলআইসি কর্মী। তিনি আদতে এলআইসি কর্মী, দ্যাটস হিজ অফিসিয়াল ডেজিগনেশন, সেটাই তার প্রফেশন। তার বিরুদ্ধে অভিযোগ শুধু একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়া হচ্ছিল, সেই কারণে চড়াও যারা হয়েছে তারা স্থানীয় গ্রামবাসীরা। এর দায়টা কে নেবে? যখন কোনো কর্মচারী, সরকারি কর্মচারী, কোনো সরকারি কাজের জন্য কোনো চেয়ারে বসে, সরকারের দায়িত্ব কিন্তু তাকে প্রোটেকশন দেওয়া, তার ডিউটি যাতে সে ক্যারি আউট করতে পারে সেই প্রোটেকশন দেওয়া। এই যে ক্ষোভের শিকার হলো, একদিকে তো মানবেন এটা অপপ্রচার, এসআইআর নিয়ে, বাইনারি এসআইআর নিয়ে রিলিজিয়াস পলিটিক্স যেটা শুরু হয়েছে, সেটার কারণেই হচ্ছে। মহানন্দা কাঞ্জিলাল, তারপর আমি বাকিদের কাছে আসবো। যেটা হচ্ছে যে সংবিধান একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে যে দেশটা ধর্ম নিরপেক্ষ। সেখানে এই কথাটাকে ভুলে যদি অন্য কোনো কনসেপ্ট ভারতবর্ষে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, তাহলে সংবিধানকে ভায়োলেট করা হয়। এটা সবার আগে বুঝতে হবে। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে যে প্রশাসনিক কাজ করতে গিয়ে মানুষের মৃত্যু কেন হবে? বিখ্যাত মানুষরা তারা কেন হয়রানির শিকার হবে? ইনফ্যাক্ট আমারও কালকে এসআইআর এর জন্য নথি দেখাতে বলেছে, সব প্রথমবার দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও আবার দেখে পাঠিয়েছে, কেন জানি না। যাই হোক, তো এইরকম হয়রানি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষকে কেন করা হচ্ছে, এটা সব দেশের মানুষের প্রশ্ন। প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে হোক, এ নিয়ে কারোর কোনো আপত্তি নেই, কিন্তু অমর্ত্য সেনের মতো মানুষ, তাকে এই 92 বছর বয়সে তার মানে জিনিসপত্র বা তার ডকুমেন্ট দেখতে চাওয়া হচ্ছে, এগুলো তো কাম্য নয়। তাকে তো বিশ্ব বরেণ্য মানুষ তিনি। আমি একেবারে আপনার সঙ্গে সহমত, এবং আপনিও কালকে শুনানি কক্ষে যাবেন। কিন্তু মনন্দা দিয়ে একটা ছবি দেখাই আপনাকে, নন্দীগ্রামের একটা ছবি দেখাই। একজন নথি নিয়ে গিয়েছে শুনানি কক্ষে, প্লিজ গেট দ্য ভিজুয়ালস, একটা গোটা ট্রাঙ্ক মাথায় নিয়ে। কোন নথি দেবে সে বুঝতে পারছে না, এবং দেখুন তাকে দেখে তো বোঝা যাচ্ছে তার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা। সে একটা গোটা ট্রাঙ্ক নিয়ে গিয়েছে এবং তার কিছু বক্তব্য আছে, শুনুন। এটাই সমস্ত কাগজপত্র আছে, যা আছে বাড়ি থেকে সব নিয়ে চলে আসছি। এখানে অঞ্চলে যেটা লাগবে তারা বেছে নেবে। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে 7 জন, 5টা মেয়ে 2টা ছেলে। আচ্ছা আচ্ছা, আপনার কি সমস্যা, কিসের জন্য আপনাকে হিয়ারিং এ ডাক করেছে? আমার তো 2002 সালে ভোট আছে, বলছে আমার বি নোটিশ আছে, নাম ভুল।
আচ্ছা ওই জন্য আমরা এসছি ট্যাঙ্কে করে মানে মালটা ব্যাংকে করে যা মাল ছিল সব নিয়ে চলে আসছি। একদম গরিব মানুষ, সোশিও ইকোনমিক কন্ডিশন তার বোঝা যাচ্ছে। তিনি বলছেন যে আমার 2002 সালে নাম ছিল, আমার নামে কিছু ভুল আছে, তাই যা নথি বাড়িতে পেয়েছি মাথায় ট্রাঙ্কে করে নিয়ে চলে এসেছি। আর এমনটা কিন্তু নয় শুধু বিএলও কিংবা এইআরও রায় কিংবা মাইক্রো অবজারভাররা আক্রান্ত হচ্ছেন। আজকে রীতিমতো চাকুলিয়ায় শুনানি চলাকালীন মানুষের ক্ষোভের সামনে পড়তে হয় চাকুলিয়া থানার পুলিশকে। সিচুয়েশন উত্তপ্ত হয়ে গিয়েছিল, সেই কারণে চাকুলিয়া থানায় পুলিশ আসতে হয় এবং পুলিশকে জনতার সামনে পড়তে হয়। এমন নয় যে শুধু এসআইআর প্রক্রিয়ায় যারা জড়িত তারাই ক্ষোভের মুখে পড়ছেন, এই স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালরাও, কর্মচারীরাও কিন্তু এর ভেতর পড়ছে। এই নিয়ে আলোচনা করব যে এর দায়টা কে নেবে। কেন আজকে এই নথি, এই এক ট্রাঙ্ক নথি নিয়ে একজন গরিব মানুষ তিনি শুনানি কেন্দ্রে আসছে? কেন এই ছবিটা দেখে আমার ঠিক 1940 থেকে 42 সালের জার্মানির কথা মনে পড়ছে? শুধু আমার না, অনেকের পড়ছে। কেন পড়ছে? ভারতবর্ষে এই ছবি কেন দেখব? একটা ছোট্ট বিরতির পর বিরতিতে যাওয়ার আগে আপনাদের দেখাচ্ছিলাম কিভাবে একজন শুনানি কেন্দ্রে চাকুলিয়া নয়, কিভাবে একজন নন্দীগ্রামে শুনানি কেন্দ্রে রীতিমতো এক ট্রাঙ্ক নথি মাথায় করে এসছেন। বলছেন যা বাড়িতে নথি ছিল নিয়ে চলে এসছে। এবার দেখুন চাকুলিয়ার ঘটনা। চাকুলিয়াতে স্টেট পুলিশ, চাকুলিয়া থানার পুলিশ, তারা গ্রামবাসীদের রোষের মুখে পড়ে, কারণ শুনানি নিয়ে মানুষের মধ্যে প্রবল ক্ষোভ এবং সেখানে শুনানি কেন্দ্রে সমস্যা তৈরি হয়। দিনহাটায় বিএলওকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। উত্তেজিত জনতার মধ্যে একজন বিএলওকে রীতিমতো ছুরি দিয়ে আঘাত করে। তার খোঁজে তল্লাশি চলছে। এবং কুমারগ্রামের যে ঘটনাটা করবেন, কুমারগঞ্জের যে ঘটনাটা আপনাদের বলছিলাম, যেখানে এই মাইক্রো অবজারভারকে রীতিমতো সপাটে থাপ্পড় মারা হয়। ইলেকশন কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নিয়েছে, পদক্ষেপ করার কথা জানিয়েছে। আমার প্রশ্ন ফেলিয়াদি, এই ঘটনাগুলো কেন ঘটবে? তৃণমূল তো করছে না, আমজনতা করছে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট কি বলেছিল? একদম নির্দিষ্টভাবে বলে দিয়েছিল রাজ্যের পুলিশ প্রশাসনকে অনেক দৃঢ়ভাবে রক্ষা করতে হবে যারা ইলেকশন কমিশনের কাজ করলো। তো চাকুলিয়াতে ঠিক যে সময় শুনানি কেন্দ্রে সমস্যা হলো, রাজ্য পুলিশই সেখানে গেল। প্লিজ প্লে দ্য ভিজুয়াল। এইবার সেইটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষমতা তো পুলিশকে দিয়ে রেখেছে, হাত পায়ে একেবারে বন্দি করে তাদের তো অপদার্থ বানিয়েছেন। সেই অপদার্থ পুলিশকে তো আমরা বেলডাঙ্গাতে দেখেছি, তারা জানে আমাদের অপদার্থ আমরা যত থাকবো পুলিশ মন্ত্রীর হাত আমাদের আপনি কি সিরিয়াসলি রাজ্য পুলিশকে অপদার্থ বললেন? অবশ্যই অপদার্থ পুলিশ, সৌরপ্রিয় দত্ত, অপদার্থ পুলিশ। তা না হলে এই ঘটনা ঘটতে পারতো না। আর যারা মাথায় করে নিয়ে যাচ্ছে এদের নাম বারবার বলছেন তো। সৌরপ্রিয় দত্ত, অপদার্থ পুলিশ আছে বলেই শুভেন্দু অধিকারী মতন এইসব আজে বাজে লোক যে কথাবার্তা বলছে, তারা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে রাজনীতি করতে পারছে। নয়তো বাংলার মানুষ যেভাবে পিঠে ঢাক বাজিয়ে দিত এই অসভ্যদের বিরুদ্ধে, তখন এরা বিজেপিটা আর করতে পারতো না এই বাংলায়। তাই ওই বেলডাঙ্গার ঘটনা তুলে লাভ নেই। বেলডাঙ্গায় কি হয়েছে না হয়েছে পরবর্তীকালে বেরিয়েছে, সুইসাইড বেরিয়েছে একটা বিষয় নিয়ে। এবার সেটা নিয়ে এখানে পুলিশ যে কোনো বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে এবং বাংলার পুলিশ কে যেভাবে করে একটা বদনাম করানোর চেষ্টা করছে, ইলেকশনের পর কিন্তু এই বাংলার পুলিশের হাতেই 26-এর নির্বাচনে বাংলার পুলিশের কাছেই কিন্তু এই বিজেপিকে থাকতে হবে, সেটা বুঝে কথা বলুন। বেশ, আমি একটা ছোট্ট প্রশ্ন করব আমি সুস্মিতাদি। দেখুন, আম জনতার ক্ষোভের মুখে পুলিশ পড়ছে, এইআরও পড়ছে, বিএলআরও পড়ছে, কেউ বাদ নেই। যারা ইলেকশন কমিশনের হয়ে কাজ করছে, তাদের নির্দেশে কাজ করছে, তারাও ক্ষোভের মুখে। আবার যাদের কথা ওফেলিয়া দিয়ে বলছিল যে যাদেরকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যে প্রশাসনকে দিয়েছে, সেই প্রশাসনের কর্মচারীরা, পুলিশ, তারাও ক্ষোভের মুখে পড়ছে। এই সিচুয়েশন কি এড়ানো যেত? এসআইআর নাগরিকত্বর প্রমাণ নয়, প্রমাণ করার কোনো কার্যক্রম নয়। এসআইআর ভোটার লিস্টে কতজন মৃত ভোটার রয়েছে, আদৌ কোনো রকম নতুন ভোটার এলো কিনা, অবৈধ নাম রয়েছে কিনা, এইটা দেখার একটি প্রক্রিয়া। এবং এটা প্রথমবার ভারতবর্ষে হচ্ছে না, প্রথমবার বাংলাতেও হচ্ছে না। এই এসআইআরকে ব্যবহার করে যেভাবে একটা বাইনারি সেট করা হলো, এত কোটি মানুষকে বাদ দেওয়া হবে, এত কোটি রোহিঙ্গা বাদ যাবে, এত কোটি বাংলাদেশি বাদ যাবে, বিজেপি এই করছে, তৃণমূল এই করছে, এর কারণেই কি সরকারি কর্মচারীরা আজকে জনরোষের মুখে? একটু টাইম দিও, আমি 1 মিনিটের মধ্যে শেষ করবো। বিষয়টা হচ্ছে, তুমি যে কথাটা বললে এই কথাটা একদম ঠিক।
যে একটা যে বাইনারি সেট করা হয়েছে, এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারে উনি বলেছেন যে 1.5 কোটি ভোটারের নাম বাদ যাবে, সব বহিরাগতদের নাম বাদ যাবে, এত রোহিঙ্গা এত অনুপ্রবেশকারী এখনো পর্যন্ত দেখাতে পারেনি। তা যাই হোক, ঠিক আবার উভয় দিক থেকে দেখতে গেলে যদি তুমি এই দিক থেকে মানে প্রশাসনিকভাবে আমি কিন্তু বলি প্রশাসনিকভাবে যদি দেখতে হয় যে যারা রাজ্যে যারা ক্ষমতায় বসে আছেন তারা বলছেন এনআরসি করার কিন্তু এটা একটা প্রবণতা, এই নাম বাদ দিয়ে এনআরসি করে দেবে। আজকে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে মারা যাচ্ছে, তার থেকে মানুষের ক্ষোভের সৃষ্টি হচ্ছে। কেন মানুষ মারা যাবে? তার আজকে আমার ভোটের নাম উঠলো না মানে কি এটা যে আমার ভারতবর্ষের নাগরিকত্ব থাকবে না? তার মানে উভয় দিক থেকে কিন্তু মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং তার জন্যই মানুষের এই আক্রোশ ক্ষোভগুলো বেরোচ্ছে। এবং সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশনকে সংবিধানে আর্টিকেল অনুযায়ী তাকে সুপ্রিম পাওয়ার দেওয়া আছে যে কোনো রাজ্যে যদি তাদের কাজ করতে কোনো রকম বাধাপ্রাপ্ত হয় তারা কিন্তু তাদের চূড়ান্ত পদক্ষেপগুলো নিতে পারবে। তাহলে ওয়্যারএজ তারা সেই চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে না কেন? আর এই যে পুলিশের অপদার্থতার কথাটা উঠলো, এই পুলিশের অপদার্থতাতে বলি পুলিশ কোনো সময় খুব সক্রিয়। আজকে চাকুরিজীবীরা যখন রাস্তায় বসে আন্দোলন করে তখন তাদেরকে পিটিয়ে উঠিয়ে দেয়, আবার কোনো জায়গায় দেখি পুলিশকে টেবিলের তলায় লুকাচ্ছে। আরজি করের ঘটনায় যেমন আমরা দেখেছি নার্সের টেবিলের তলায় লুকাতে, আজকে পুলিশের গায়ে হাত তুলছে, পুলিশ সেখানে কোনো রকম প্রতিরোধ করতে পারছে না, তাহলে পুলিশকে কি বলবে? পুলিশকে অপদার্থ বলবে না কি বলবে? আমি একবার মনন্দগঞ্জের কাছে আসবো। মনন্দদি, কুড দিস হ্যাভ বিন অ্যাভয়েডেড? এই সিচুয়েশন কেন হলো? একটা গণতান্ত্রিক দেশে একটা সাংবিধানিক প্রক্রিয়া চলছে, কিন্তু সেটাকে নিয়ে রাজনৈতিক হাওয়া গরম করলো কারা? কারা এসআইআর কে একটা পলিটিক্যাল টুল বানালো? ইলমাস, সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতিতে প্রত্যেকটা বিষয়ের মধ্যে রাজনীতিকে এনে ফেলা হচ্ছে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। পলিটিক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, স্বয়ংশাসিত সংস্থার ক্ষেত্রে যদি রাজনীতি হস্তক্ষেপ করে তাহলে গণতন্ত্র থাকে না। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই আলোচনার মধ্যে থেকে অনেকবার উচ্চারিত হয়েছে, একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এই যে মানুষটা ট্রাঙ্ক মাথায় করে নিয়ে আসছে বা এই মানুষগুলোকে লক্ষ্য করে দেখো, এরা অত্যন্ত দরিদ্র মানুষ। এই প্রসেসে সব থেকে বেশি হ্যারাস হচ্ছে কিন্তু দরিদ্র মানুষ। তোমার আমার বাড়িতে যথেষ্ট ডকুমেন্ট আছে, কত মানুষের বাড়ি ভেসে চলে যায়, কত মানুষ তাদের ঘর বাড়ি হারিয়ে ফেলে, সেখানে তাদের নথি যত্ন করে রাখার মতো ব্যবস্থাই নেই। কিছু মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদের পক্ষে যথার্থ নথি দেখার একেবারে আমি একেবারে মহানন্দাদি, আপনার এই কথার প্রেক্ষিতেই মহানন্দাদি, আমি আমার প্যানেলে এই টেবিলে বসে থাকা যে 3 জন রাজনীতিবিদ এই মুহূর্তে রয়েছেন, 3 জনই 3টে ডিফারেন্ট পার্টিতে। একজন এই দেশের বিরোধী আসনে রয়েছে কংগ্রেস, একজন এই দেশের শাসক আসনে রয়েছে বিজেপি, এবং একজন এই রাজ্যের শাসক আসনে রয়েছে তৃণমূল কংগ্রেস। পিপল ইন পাওয়ার। আমি আজকে একটা প্রশ্ন করতে চাই, লেডিজ এন্ড জেন্টলম্যান, কেন বারবার বেলডাঙ্গা বললে সেখানে একটা পলিটিক্স কিংবা একটা ডোমিনিয়ন কিংবা একটা কি বলবো, একটা বাইনারির কথা আসবে? কেউ কোনোদিন তো আপনাদের বলতে শুনলাম না যে বেলডাঙ্গাতে যে পরিমাণ আর্সেনিক মাটির তলায় জলে রয়েছে সেটা WHO স্ট্যান্ডার্ডসের 117 টাইমস ওভার। সেটা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হোক কিংবা যে অ্যামাউন্ট অফ বেডস সেখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে সেটা পর্যাপ্ত নয়, সেখানে ডাক্তার বেশি যাক। আপনারা তো সবাই গরিব মানুষের স্বার্থে ঠিক এইভাবে ভোট চাইতে যান হাত জোড় করে, তা ভোটের পর তাদের ভুলে যান কেন? এক এক করে 3 জনের কাছ থেকে উত্তর নেব। ওফেলিয়াদি, ভোটের পর কেউ ভুলে যায় না। আর সেই সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গে যখন 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, প্রত্যেকটা জায়গার যথার্থ সাস্টেনেবল ডেভেলপমেন্টে যা বোঝায় তাই এখানে হবে। আর যারা এখানে বেলডাঙ্গায় যেটা দেখলেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে, কারণ উনি পরিষ্কার বলেছেন জুম্বাবারে এদেরকে আমি কন্ট্রোল করতে পারবো না। তার মানে পুলিশ বুঝে গেল এদেরকে কন্ট্রোল করা যাবে, এটা যাবে না। মানুষের সার্বিক উন্নয়ন ভারতীয় জনতা পার্টি বিকশিত ভারতের জন্য যা হচ্ছে তা পশ্চিমবঙ্গেও অবশ্যই কার্যকর। উন্নয়ন করার যদি ইচ্ছা থাকতো 70 কি 60খানা বিধায়ক যারা আছে তারা কি উন্নয়ন করেছে তাদের হচ্ছে না। আমাদের বলছি আমরা, আমি বলছি, হ্যাঁ দাঁড়ান, এটা তো শুনলাম, বিষয়গুলোকে বলতে দাও। আমার কথা হচ্ছে যে কি হয়েছে
উন্নয়নের পাঁচালির মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি যে আমরা উন্নয়ন করছি। আমরা ধর্মের রাজনীতি আমরা করি। সৌরভদা খুব স্পেসিফিক ছিল, হ্যাঁ। বেলডাঙ্গায় কয়েক মাস আগে অবধি এই জেইউপি হওয়া আগে অবধি হুমায়ুন কবির আপনার দলের বিধায়ক ছিল, সেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা কোথায়? সেটা দেখো, এই বিষয়গুলো রাজ্য সরকার নিশ্চয়ই এগুলো দেখছে, এই বিষয়গুলো পরবর্তীকালে হবে, সব কাজ কি হয়ে যায়, সব কাজ কি হয়ে যায়। জেএনএনইউআরএম প্রকল্পের মাধ্যমে যখন ইউপিএ সরকার 2 যখন শেষ টাইমের আগে 2009 থেকে 2014 যে টাইমটা পিরিয়ডটা ছিল, জেএনএনইউআরএম প্রকল্পে প্রচুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছে, প্রচুর লোডেড যা হয়ে গেল, তাতে যাতে সেই পরিমাণ জল সংগ্রহিত করে সেইটাকে বেশ বোঝা গেল। আমাকে সত্যি একটা ছোট্ট ব্রেক নিতেই হবে। দেখুন সমস্যাটা কোথায় হয়ে যায় জানেন তো, সমস্যাটা হচ্ছে আমরা পাস্ট অ্যাচিভমেন্ট শুনি, কিন্তু এই একটা কথা আছে যে পাস্ট অ্যাচিভমেন্টস দিয়ে কখনো কাউকে বিচার করতে নেই, প্রেজেন্টটা বলুন এবং ফিউচারটা বলুন। আনফর্চুনেটলি দ্যাটস আ কোয়েশ্চেন উই নেভার গেট অ্যান আনসার টু। লেটস টেক আ স্মল তো ফেলে দিয়ে যে প্রশ্নটা আমি ঠিক বিরতিতে যাওয়ার আগে আপনাকে করেছিলাম সেই প্রশ্নটাই আমি করছি। এসআইআর একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি সাংবিধানিক প্রক্রিয়া, একটি গণতান্ত্রিক দেশের একটি রাজ্যে হচ্ছে, সেটা নিয়ে এত পলিটিক্স কিসের? এবং আপনার দলের নেতা নেত্রীরা এই নিয়ে রাজনীতি করেনি কিংবা গরমাগরম বক্তব্য মন্তব্য রাখেননি, এটা প্লিজ বলবেন না। তাহলে আমার লাইব্রেরি এবং পিসিআর ডিপার্টমেন্টকে এখন একটু এক্সট্রা খাটতে হবে রোববারের বাজারে। আপনার আর্কাইভে সমস্ত আর্কাইভ থেকে সেই না, আমি ফাইলগুলো আপনাকে কেটে কেটে আর্কাইভে আনতে হবে। পাঠাবো না। দেখুন আমাদের রাজ্য ছাড়াও কিন্তু আরও 11টা রাজ্যে তো হচ্ছে, সেখানে এইরকম দেখছেন বিএলওকে পিটিয়ে দিচ্ছে, একেবারে মাইক্রো অবজারভারকে ধপাধপ পিটে মারছে, গালে চড় মারছে, এসব দৃশ্য আপনি দেখতে পাবেন না। আর এখানে যে আর একটা বাইনারি সেট করা হচ্ছে, এরপরে তো কজ অফ ডেথ লেখা থাকবে এসআইআর, এইরকম অবস্থায় পশ্চিমবঙ্গ আর কোনো রাজ্যে নেই। কজ অফ ডেথ লেখা থাকবে এসআইআর, ঠিক এরকম অবস্থায় পশ্চিমবঙ্গ পৌঁছে যাচ্ছে। কি সেই বলবেন অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছে একদম। আমার কথা হচ্ছে যে এরা মানুষের মৃত্যুটাকে এতটা ইজি ভাবে নিয়েছে, না না দাদা, যার সব জন্য এই মৃত্যু ধরনের একটা দুঃখজনক, সব এই ধরনের মৃত্যু একটা কথাবার্তা যে কতটা দুঃখ দিচ্ছে বাংলার মানুষকে। আপনাদের আবার আমাদের আজকে মনে সেটা করাতে হয়, তারা প্রমাণ হাঁসখালি করতে মনে পারবে। করাতে হয়, আচ্ছা, অভয়া মনে দিদি, করাতে হয়, ওফেলিয়া, আপনি আমি কি একটা বলেন? অফেলের একটা কথা তারা বলি। মানুষ ছিল আমি না? যে বিষয়ে আসি সেই বিষয়ে বলুন। আমি বলছি সারা ভারতে 40,000 আপনি মানুষ রোহিঙ্গা। বলেছেন, আমি আমি মানুষের বলছি কথা দিদি, বলছি। সারা ভারতে সারা ভারতবর্ষে 40,000 রোহিঙ্গা, বাংলায় 1.5 কোটি রোহিঙ্গা। ভালো কথা, একটা রোহিঙ্গার নাম আপনি বলে দিন, আমি এবার বলি। যখন খসড়া তালিকা নামটা বলুন, রোহিঙ্গা একজন রোহিঙ্গা খুঁজে এসে নাম বলুন, আমি তৃণমূল করা ছেড়ে দেবো, আপনি ছেড়ে দেবেন, আমি তৃণমূল করা এখান থেকে ছেড়ে দেবো, আমি তো আমি বলছি এখন বিজেপি জয়েন করবো আপনার পতাকা ধরে। এইবার আমি বলছি তো আর্কাইভে যেতে হবে। এইবার আমি বলছি আর্কাইভে বলুন, আমরা এখন বলছি আর্কাইভে চলে যান, যারা মানুষ একদম চেঁচাবেন, শুনে নিন নামটা, শুনে নিন, বলুন না নামটা। আমি বলছি একটা নাম চেয়েছি। প্লিজ প্লিজ একটু শুনে নিন। আচ্ছা, বল বল। যখন মমতা বন্দ্যোপাধ্যায় খিচুড়ি আবার বিতরণ করলো, যখন 3 লক্ষ মানুষ তারা নো হিয়ারিং এলো না, তাহলে আমার লিস্ট আনতে হবে। একটা নয়, 3 লক্ষ যাদের নাম লিস্ট টাঙানো থাকবে, লিস্ট এবার দেওয়ালে ঝুলবে, লিস্ট এবার দেওয়ালে ঝুলবে, আমাদের আপনি দেখতে পাবেন, Okay, gentlemen and ladies, ladies and gentlemen, okay, thank you. ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে মানে? আচ্ছা, বেশ, thank you. আপনি নাম বলতে পারছেন না একটাও, আপনি বলছেন ইয়ার কি হচ্ছে? প্লিজ দুঃখের ব্যাপার, আপনি না- আমার আপনি বিজেপিটাই না- যোগদান করা হলো, আমার আপনাকে বিজেপিটাই যোগদান করা হলো না, আপনাকে নেবে আমার বিজেপি। নেবে না। নেবে না। আচ্ছা, তাহলে তার খুব দুঃখের ব্যাপার। যাই হোক, তো না হলে বিজেপি আমি আবার সেই প্রশ্নেই আসি। সেই ঠিক সমর্থক আপনি ঠিক আছেন, ঠিক আমি জানি। যখন আমরা ভোটের লাইনে এই এরকম ভাবে হয়রানির কথা শুনছি, যখন এসআইআর নিয়ে আমরা দেখছি রীতিমতো ইলেকশন কমিশনের নিযুক্ত এইআরও থেকে শুরু করে বিএলওরা তারা কেউ ছুরি রাখাতে আহত, কাউকে সজোরে সপাটে থাপ্পড় মারা হচ্ছে, আবার কোথাও দেখছি পুলিশ ঝামেলা থামাতে গিয়ে আহত হচ্ছে, ঝামেলা থামাতে গিয়ে জনতার রোষের মুখে পড়ছে, আবার কোথাও দেখছি গরিব মানুষ মাথায় ট্রাঙ্ক নিয়ে সমস্ত নথি নিয়ে চলে আসছে। তখনই কিছুক্ষণ আগে বেহালায় কি ঘটলো জানেন? বেহালার শখের বাজারের একটা ছবি দেখাবো, দেখুন। বেহালার শখের বাজারে ভারতীয় জনতা পার্টির পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানারে আগুন লাগাবার অভিযোগ কাদের বিরুদ্ধে? তৃণমূল কংগ্রেসের সমর্থক, তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে।
একেবারে বেহালা শখের বাজারের সেই ছবিটি দেখছেন। শখের বাজারে আজ বিজেপি নেতা বিপ্লব দেবের একটি সভা ছিল এবং তার ঠিক 200 মিটার দূরে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুদীপ পালের নেতৃত্বে প্রত্যেক বছরের মতো এবছরও একটি অল বেঙ্গল ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল। এই সভা শুরুর আগে থেকেই দলীয় পতাকা লাগানোর কথা ছিল, তাই নিয়েই বচসা শুরু হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপির সভা থেকে প্রায় 20 থেকে 25 জন বিজেপির দলীয় পতাকা নিয়ে যেখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল সেখানে গিয়ে ভাঙচুর চালায়। তারপর তৃণমূল সমর্থকরা এসে বিজেপির সভামঞ্চে আগুন জ্বালিয়ে দেয়। চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। যে পরিমাণ পুলিশ ছিল সেটা সংখ্যাটা অনেকটাই কম ছিল, এগুলো প্রথমে পাওয়া যাচ্ছে। আমি সরাসরি এই ছবিটা স্ক্রিনে থাক, তার সঙ্গে আমি প্রথমে সৌরভ প্রিয় দত্তর কাছে আসবো। সৌরভ বাবু, ভোটের আগে যদি এই হয় চিত্র, ভোটের সময় কি হবে? দেখুন, ঘটনাটা যেহেতু এইমাত্র ঘটেছে, পুরো ঘটনা না জেনে এখনই আমি কোনো মন্তব্য করে দেবো সেটা ঠিক হবে না। তৃণমূল করেছে নাকি, সৌরভবাবুকে স্ক্রিনে আনবেন প্লিজ। আমি বলছি যে এটা তৃণমূল করেছে নাকি শুভেন্দু অধিকারীর লোকরা দিলীপ ঘোষের লোকের দিকে মানে চেয়ার ছোড়াছুড়ি বা আগুন ফাগুন সৌরভদা, এখানে না দিলীপ বাবু আছেন না শুভেন্দু অধিকারী আছেন। কি করে বলবো? আমি সেটাই তো বলছি। আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে আজকে ওই চেয়ারটায় বসে আছেন। আপনি আমাকে সহজভাবে বলুন তো স্যার, আমি আজকে সঞ্চালক হিসেবে একজন সাংবাদিক হিসেবে প্রশ্নটা আপনাকে করবো না তো কাকে করবো? নিশ্চয়ই ভালো করেছো। আমি তো বললাম যে এইখানে আগুন যে তুমি বললে তৃণমূল কংগ্রেসরা লাগিয়েছে বলে অভিযোগ, আমার তো মনে হচ্ছে, আমি তো জানি না পুরো ঘটনাটা, যে এখানে দিলীপ আর শুভেন্দুর যে গোষ্ঠীদ্বন্দ্ব তাতে আগুন লাগালাগি হয়েছে। কি বলছেন রত্না চট্টোপাধ্যায়? নিশ্চয়ই জানেন কার কথা বলছি, তিনি কি বলছেন শুনুন। সুদীপ পড়লে প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি এবং আপনারা দেখছেন আমি রেডি হয়ে এসছিলাম যে আজকে ব্যাডমিন্টন অনুষ্ঠান উদ্বোধন ফাইনাল, সেখানে আমি থাকবো। আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলে পেলে কারা ছিল যারা প্রত্যক্ষদর্শী বেশি ভালো ছিল, তো তারা বরিশা ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে এবং এটা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টটা বেহালা পূর্বের একটা খুব মানে আমি বলবো গর্বের এই ওরা এত সুন্দর করে ক্লাব থেকে করে। আমি মনে করছি যে এটা ইচ্ছাকৃত। আপনার মানে এই প্রশ্নটা আমি আপনার কাছেও করবো, কারণ দেখুন অভিযোগ যেমন তৃণমূলের বিরুদ্ধে উঠছে, অভিযোগ কিন্তু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেও উঠছে যে আপনারা গিয়ে সেই ব্যাডমিন্টন প্রতিযোগিতা গিয়ে ভাঙচুর করেছেন। আমার প্রশ্নটা দেখুন, কে করলো না নিশ্চয়ই তদন্তের পরে আসবে। ফার্স্ট ইনফরমেশন রিপোর্টস আমরা পাচ্ছি, ফার্স্ট হ্যান্ড রিপোর্টস পাচ্ছি, ইনিশিয়াল ইনপুটস। আমার প্রশ্নটা অন্য, ভোটের আগে যদি এই চিত্র হয়, বেহালা শখের বাজার কলকাতার একটা জায়গা, একেবারে খোদ শহর কলকাতায় যদি এরকম আগুন জ্বলে, তা ভোটের সময় কি হবে? আমরা বাড়ি থেকে বেরোবো না, কারফিউ হবে, হেলমেট টেলমেট পরে আমরা এখানে শো করতে বসবো? শুনুন, সরকার যে চালাচ্ছে তার এখানেই এটা দেখার কথা। তুমি যে না রত্নাদেবী একজনের নাম বলেছেন, রত্নাদেবী একজনের নাম বলেছেন, কি বলেছেন? সুদীপ পল্লে, ইনি কিন্তু ওখানকার নাম করা তোলাবার চাকরি দেওয়ার নামে বহু টাকা তুলেছেন। তিনি কাউন্সিলরও বটে। কাউন্সিলর, ওটা দূরে বলছেন উনি কাউন্সিলরও বটে। হ্যাঁ, কাউন্সিলরের তথাকথিত যে কাউন্সিলর, আপনি না ঠিক যেমন আমি সৌরভদাকে তখন থামিয়েছিলাম যখন গণেশ কুমারের কন্যাকে নিয়ে তিনি ওই মন্তব্য করেছিলেন, আমি আপনাকেও প্রশ্ন করছি, কোনো প্রমাণ আছে দিদি? আপনি এই পৌরপিতা তোলাবাজ, আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই, চাকরির যে টাকা তুলেছিল এটা বারবার তার নাম এসেছে, ন্যাশনাল টেলিভিশনে দেখান, তার নাম উঠে এসছে। এই যে আজকে রত্নাদেবী দিদি, এমন তো কিছু ভিডিও আমরাও দেখেছিলাম। হ্যাঁ, এইবার আমি বলি, এমন তো অনেক ভিডিও আমরা দেখেছি। পতাকা পোড়ানো, যদি একটা জায়গায় টিএমসি করছে বহুদিন ধরে, তাদের এই জায়গায় তাদের প্রতি বছরই এই অনুষ্ঠান হচ্ছে, মেনে নিন। বেশ, আমি একটা ছোট্ট বিরতি নেব। থ্যাংক ইউ অফিলিয়াতি, আমি আপনার কাছে ফিরবো, কিন্তু কমার্শিয়াল আমাকে নিতেই হবে। একটা ছোট্ট বিরতির পর সেই একটাই প্রশ্ন সামনে রাখবো, ভোটের আগে যদি আগুন জ্বলে কলকাতায়, ভোটের সময় কি হবে? ন্যাশনাল ভোটার্স ডে আজ। একজন নাগরিককে নির্বিঘ্নে
নিরাপত্তার সঙ্গে ভোট দিতে যাওয়ার এবং ভোট দেওয়ার এনশিওরিং অথরিটি এই রাজ্য এবং দেশের সরকার প্রশাসন, এবং এই অধিকার সেই নাগরিককে দেয় এই দেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দ্যাট ইজ ইন জেপেডি, লেডিজ এন্ড জেন্টলম্যান। একটা ছোট্ট বিরতির পর ফিরে এলাম বিরতির পর। আর যে ছবি আপনাদের দেখেছিলাম লেডিজ এন্ড জেন্টলম্যান, ভালো করে দেখুন, এটা বেহালা শখের বাজারের ছবি। দাউ দাউ করে আগুন জ্বলছে, যে জায়গায় আগুন জ্বলছে সেটা ভারতীয় জনতা পার্টির একটি সভা মঞ্চ। অভিযোগ, এর ঠিক পাশেই একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের এক পৌরপিতা, সেখানকার পৌরপিতা, তার পৌরোহিত্যে। এবং অভিযোগ, তৃণমূলের অভিযোগ, ভারতীয় জনতা পার্টির কর্মীরা গিয়ে সেখানে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভাঙচুর করে। আবার ভারতীয় জনতা পার্টির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে এই সভা মঞ্চে আগুন জ্বালিয়ে দেয়, তাদের পোস্টার, ফেস্টুন এবং ব্যানার সেগুলো সব পুড়িয়ে দেয়। আমার প্রশ্ন, মহানন্দা কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন। মহানন্দাদি, এখনও ভোট শুরু হয়নি, এখনও ভোটের নোটিফিকেশনই আসেনি, তার আগেই খোদ কলকাতায় আগুন জ্বলছে। তাহলে কি এবার ভোটে, আজ ন্যাশনাল ভোটার্স ডের দিন এই প্রশ্ন করছি, এই ভোটে মানুষ বেরিয়ে ভোট দেওয়ার সাহসটুকু পাবে তো? দেখো, এই যে ভোট এলেই আমাদের মধ্যে একটা ভীতির মানে শুরু হয়, সেটা হচ্ছে যে কত মানুষের মৃত্যু হবে। দুর্ভাগ্যজনকভাবে বাংলা মানুষ রাজনৈতিকভাবে সচেতন, কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেক ভোটে আমাদের কিছু সহনাগরিকের মৃত্যু আমাদের দেখতে হবে। এবং এই যে ঘটনাটা একটু আগে দেখালে, এটা কিন্তু আর কিছুই না, একটা সামাজিক অস্থিরতার প্রকাশ। আমি আপনার কথার সূত্র ধরে ধরেই আমি একবার প্রশ্ন করবো সুস্মিতাদি, খুব সংক্ষেপে। এই সামাজিক অস্থিরতাটা কারা তৈরি করছে? রাজনৈতিক দলগুলোই তো। অবশ্যই, মানে আপনারা অবশ্যই প্রত্যেকে কোনো না কোনোভাবে দায়ী এই জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যেটা দেখে মনে হচ্ছে, আমি একটা উল্টে তোমাকে একটা প্রশ্ন করছি উল্লাস, যে এটা হতে পারে আজকে তৃণমূলের এই জমানায়, আজকে তৃণমূল যেভাবে বিস্তৃত হয়ে আছে সারা পশ্চিমবঙ্গে, সেখানে বিজেপিরা গিয়ে আগে তৃণমূলের ওখানে ভাঙচুর করে আসতো, তারপরে ওরা এসে আগুন জ্বালালো, এটা কি হতে পারে? কেন আমরা তো দেখছি আমাদের আশেপাশে মানে তৃণমূলদের দাপটে বিজেপিরা একদম নিশ্চুপ হয়ে রয়েছে। দেখুন, সেটা তো তদন্ত সাপেক্ষ, নিশ্চয়ই সেটা সত্য সামনে আসবে। আমি কথাটা না, এবার সেটার উপরে কিন্তু আমরা একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিতে পারি না। বিষয়টা হচ্ছে এখন সবে ন্যারেটিভ নেই, কিন্তু এইটুকু তো দেখবেন যে দুপক্ষেরই অভিযোগ আছে। এবার দুপক্ষেরই অভিযোগ থাকতে পারে, দুপক্ষেরই অভিযোগ থাকতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু বলাটা কিন্তু মানে খুব টাফ ব্যাপার। কিন্তু এক জায়গায় না, একটা সুন্দরভাবে পাশ কাটানো না। আর একটা বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে সামনে ইলেকশন, সেইটাকে কেন্দ্র করে যাতে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, সেটারও তো একটা সেট আপ গেম হতে পারে। আমার প্রশ্ন তো আরেক ধাপ এগিয়ে, উত্তপ্ত পরিস্থিতি তো অলরেডি তৈরি হয়ে গিয়েছে কি সৌরপ্রিয় দত্ত? আরো আগুন ধরিয়ে দাও। দেখুন, তদন্ত না হওয়া পর্যন্ত এগুলো কিছু বলা যাবে না। তদন্তটা হোক, সবে তো এই ঘটনাটা ঘটেছে, না হলে টিভির মধ্যে বসে স্পোকেন লাইক আ ট্রু পলিটিশিয়ান। ওফেলিয়া দি, না দেখুন, যে জায়গায় ঘটনাগুলো ঘটেছে সেই দিকে তাকাতে পারি, যার একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। না, এইখানে দেখুন, ভাঙড়ে আমরা নেই, সেখানে কেন হচ্ছে এটা বলুন। ভাঙড়ে আমরা কোথায় আছি বলতে পারেন? টিএমসির সঙ্গে টিএমসিরই তো হয়, কিন্তু এইখানের যেটা বিষয়, বিজেপি কখনোই আগে থেকে যায়নি, তার প্রমাণস্বরূপ তাহলে তারা দেখাতো আমাদের এই ভাঙচুর হয়েছে, তাই ভাঙচুর হয়েছে। কেবল বিজেপির পতাকা পুড়ছে, বিজেপির যা ক্ষতি হওয়া, মঞ্চ জ্বালানো তারা করেছে। ওখানে নিশ্চয়ই সারা রাস্তায় সিসিটিভি নেই, ফুটেজ নেই, হতে পারে না, নিশ্চয়ই সেই রিপোর্টটাও আসবে, আপনারাও দেখবেন, আমরাও থাকবো, দেখবেন সেখানে বিজেপি কিছু করেনি, আসলে তৃণমূলই। কিন্তু আপনি এত সহজভাবে কোনো, মানে আমি বুঝতে পারছি আপনি ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল মুখপাত্র, আপনি ক্লিন চিট দেবেন, কিন্তু অন্তত এটা তো বলুন যে যদি ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিছু করে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। যদি করে থাকি নিশ্চয়ই হবে, আমি তো বলছি, কিন্তু আমরা তো চোখের সামনে আপনি দেখালেন। যদি তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়ে থাকে, দেখুন আজকে নিউ ব্যারাকপুরে, আজকে আমাদের এক জায়গায় নিউ ব্যারাকপুরে আমাদের একটি ওয়ার্ডে আমাদের ইন্দিরা গান্ধীর মূর্তি ভেঙে তছনছ করে দিয়েছে, গেট ভেঙে ফলক ভেঙে তছনছ করে। আমরা যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি কারা করেছে, আমরা কি করে আঙ্গুল দিয়ে দাগিয়ে দেবো যে আমিও দাগাচ্ছি না, কিন্তু বিজেপি পতাকা পুড়ছে, এই তো দেখছি এখানে, এই দেখুন না, বিজেপি পতাকা পুড়ছে। আবার বিজেপি যেখানে আপনারা ক্ষমতায় আছেন এইভাবে আমাদের পতাকা পুড়ছে। আচ্ছা, বেশ সৌরপ্রিয় দত্ত, আপনার একটা প্রশ্ন। দেখুন, প্লিজ, যে রাস্তাগুলো আমরা দেখি, যেখানে
যে রাস্তাকে কেন্দ্র করে সমস্যা, এই রাস্তায় কে ফ্ল্যাগ লাগাবে সেটাকে নিয়ে আমি যতটুকু ইনপুট পাচ্ছি, আমার সহকর্মী রিপোর্টাররা যে আপডেটস দিচ্ছে সেগুলোই আমি দেখে বলছি যে একটি রাস্তায় কে ফ্ল্যাগ লাগাবে এটাকে নিয়ে শুরু। আচ্ছা, রাস্তাটা হয় আমজনতার করের টাকায়, রাস্তাটা বেসিক্যালি কিন্তু আমজনতার জন্য, কোনো রকম রাজনৈতিক দল কিন্তু কোনো কর দেয় না এইসব ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে, কিন্তু ভোগে কারা দেখুন, ঝামেলাটা করে কারা দেখুন, আমজনতা কি পাচ্ছে। সৌরভপ্রিয় দত্ত খুব সংক্ষেপে, কারণ আমার শেষ করতে হবে। পরিষ্কার বলছি যে এই ধরনের ঘটনা অনভিপ্রেত ঘটনা, আমি বলবো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ছেড়ে ঠিকভাবে চলুক, আর এইসব আগুন ফাগুন লাগিয়ে নাম ঠাম ফাটিয়ে ভোটের বাজার গরম করা যায় না। একেবারে ভোটের বাজার গরম হচ্ছে কি হচ্ছে না, আলবাত হচ্ছে ভোটের বাজার গরম। কখনো কোনো নেতার সরগরম মন্তব্যে, তো কখনো একে তাড়িয়ে দাও ওকে নিয়ে এসো, এরকম সব অদ্ভুত আজগুবি ন্যারেটিভে। কিন্তু দিনের শেষে ন্যাশনাল ভোটার্স ডেতে আমাদের প্রশ্ন একটাই, এখনো ভোট শুরু হয়নি, এখনো ভোটের কোনো রকম বিজ্ঞপ্তি হয়নি, তাতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার দিকে যাচ্ছে। কলকাতা শহরে আগুন জ্বলছে দাউ দাউ করে। রবিবারের সন্ধ্যেবেলা ভোট এলে কি হবে, এই প্রশ্ন রেখেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।